আমাদের যে টোটাল সায়েন্সের পার্টটা রয়েছে, সায়েন্সের পার্টে টোটাল আমাদের 6টা সাবজেক্ট। তো এই 6টা সাবজেক্টের মধ্যে কম্পিউটারটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা নেয়। কোনো কোনো পরীক্ষায় তোমরা দেখবে যে কম্পিউটার থেকে প্রায় 4-5টা প্রশ্ন দিয়ে দেয়। বিশেষ করে বর্তমানে যে সমস্ত রাজ্য সরকারের এক্সামগুলো হচ্ছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কম্পিউটার থেকে প্রায় 4-5টা কোশ্চেন কিন্তু থাকেই। এবং দেখো, এর জন্য যে আমাদের খুব বেশি হার্ড লেবার করা লাগবে তা কিন্তু না। সামান্য একটু পড়াশুনো করলে এখান থেকে আমরা একটা 100 নম্বরের এক্সামে 4 থেকে 5 নাম্বার কিন্তু আমরা অ্যাচিভ করে নিতে পারি। তো যাই হোক, চলো ক্লাস করো। ক্লাসে থাকলেই আই থিঙ্ক কম্পিউটারের এই ব্যাপারগুলো তোমাদের হয়ে যাবে। আর যে জায়গাগুলো আমাদের মুখস্থ করার মানে ইনফরমেটিভ স্ট্যাটিক, সেগুলো তো মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকবে না, সেগুলো মুখস্থ করতেই হবে। এমনি বেসিক্যালি যদি কোনো বোধমূলক কোনো কোশ্চেন আসে, তাহলে কম্পিউটার ক্লাসের সাথে সাথেই তোমাদের সেইগুলো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে। তো চলো, প্রথমেই আমি বলবো কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার। দেখো, কম্পিউটারের ডেফিনেশন যদি আমি বলি, তাহলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে যে না, কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ সাম ইলেকট্রনিক ডিভাইস। না, কম্পিউটার কি কতগুলো ইলেকট্রনিক ডিভাইসের কি সংমিশ্রণ আমি বলতে পারি। তাহলে আমি কি বললাম? কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ সাম ইলেকট্রনিক ডিভাইস হুইচ টেক্স ডাটা অ্যান্ড ইনপুট প্রসেসেস অ্যান্ড ইট টু গিভ আস ডিজায়ার আউটপুট। দেখো, আমি এখানে কি বললাম যে না, কম্পিউটার হচ্ছে কি, সাপোজ ধরো এটা একটা কম্পিউটার, এটা কি কতগুলো ইলেকট্রনিক যন্ত্রের সমন্বয়ে তৈরি হয়েছে। যেমন দেখো, কম্পিউটার যে লেখাটা, সেটা কতগুলো বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে, তাই না? COMP এইগুলো দিয়ে তৈরি হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলোকে যদি তুমি এক একটা ধরে নাও ইলেকট্রনিক গ্যাজেটস বা ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক ডিভাইস ধরে নাও, তো কতগুলো ইলেকট্রনিক ডিভাইসের সংমিশ্রণে কি তৈরি হয়? কম্পিউটার তৈরি হয়। এইবার দেখো কম্পিউটার কি করছে। কম্পিউটার নিচ্ছে কি, নিচ্ছে ইনপুট, আর দিচ্ছে কি, দিচ্ছে হচ্ছে আউটপুট। চলো, তাহলে দেখো কম্পিউটার কি নিচ্ছে, ইনপুট প্রসেসেস নিচ্ছে। যেমন ধরো আমি মাউস দিয়ে কোনো কমান্ড ক্রিয়েট করলাম, বা এই যে দেখো পেন দিয়ে তোমাদের সামনে লিখছি, এই যে যে লেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো সব কম্পিউটার নিচ্ছে এবং নেয়ার পরে সেটাকে কি করছে, প্রসেস করছে। সেই ডাটাকে প্রসেস করছে, প্রসেস করে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে ডিজায়ার আউটপুট। ডিজায়ার বলতে মানে ধরে নিতে পারো পরিমার্জিত, মানে আমরা যেরকমটা চাইছি সেই রকম ও করে দিচ্ছে কাজটা। তাহলে দেখো, ফাইনালি যেটা দাঁড়ালো, কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ সাম ইলেকট্রনিক ডিভাইস হুইচ টেক্স ডাটা অ্যান্ড ইনপুট প্রসেসেস অ্যান্ড ইট টু গিভ আস ডিজায়ার আউটপুট। তাহলে কম্পিউটার কি করে না, কম্পিউটার ইনপুট নেয় বা বলতে পারো ডেটা নেয়, ঠিক আছে? এবং এই ডেটাকে ও কি করে, ইউজার্সের মানের ভিত্তিতে, ইউজার্সের ডিমান্ডের উপর নির্ভর করে সেই ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করে আউটপুট প্রদান করে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যে যন্ত্রের মানে কতগুলো ইলেকট্রনিক যন্ত্রের সমন্বয়ে হয়, সেই যন্ত্রটাকে আমরা কি বলি? সেই যন্ত্রটাকে আমরা কম্পিউটার বলি। তোমরা কম বেশি প্রত্যেকেই কম্পিউটার সম্পর্কে ওয়াকিবহল আছো, সো আমি আর এই বিষয় নিয়ে বলছি না। দেন চলে আসো, দেখো কম্পিউটারের যে ফাংশনটা হয়, কম্পিউটার কিভাবে কাজ করে সেটা যদি আমি দেখি, তাহলে আমি বললাম কম্পিউটার ইজ এ কম্বিনেশন অফ সাম ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার একটা কি না, একটা যন্ত্রাংশ ইলেকট্রনিক, এবং সে কি করে না, ইনপুট বলতে দেখো, ইনপুট বলতে আমরা জেনারেলি ইনফরমেশন আর ডাটা দিই, যেটা কিনা কম্পিউটার কি করে, গ্রহণ করে। এবার দেখো ইনপুট প্রসেসের মধ্যে কি কি ব্যাপার আছে। ইনপুট প্রসেস বলতে দেখো, আমি পেন দিয়ে লিখছি এখানে, তাই না? এই যে পেন দিয়ে লেখা কাজটা চলছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আউটপুট। হ্যাঁ, কিন্তু আমি এই যে পেন ট্যাবলেটে লিখছি, লেখার ফলে কম্পিউটারে ঢুকছে, এই ব্যাপারটা কিন্তু আমার কি হয়ে যাবে, ইনপুট। তাহলে ইনপুট কি, আউটপুট কি, বোঝা গেল? দেখো এখান থেকে মেনলি যেগুলো প্রশ্ন আসে, ইনপুট ডিভাইস সম্পর্কে প্রশ্ন আসে। ইনপুট ডিভাইস কোনগুলো
না যেগুলো দিয়ে আমরা কি করি, কম্পিউটারের মধ্যে তথ্য প্রদান করি, সেগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসেস। ঠিক আছে, এবার দেখো এই যে ইনপুটগুলো যাচ্ছে সেগুলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে, সেটাকে প্রসেস করে। তাহলে প্রসেসিং ব্যাপারটা কি? প্রসেসিং ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা যে ডেটা বা ইনফরমেশন দিলাম, সেই ডেটা বা ইনফরমেশনকে আমাদের ডিজায়ার অনুযায়ী বা আমাদের দরকার অনুযায়ী কি করে, সেটা প্রোভাইড করে মিনিংফুল টু ইউজার্স, মানে আমাদের যে ব্যবহারকারী তার কাছে যেটা দরকার সেই অনুযায়ী কি করে সেটা প্রোভাইড করে। যদি এরকম কাজ করে তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রসেসিং করা। দেখো ক্যালকুলেশন করে কম্পিউটার, কম্প্যারিজনস করে এবং ডিসকাশনও করে কে, কম্পিউটার। তাহলে দেখো প্রথমে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কম্পিউটারে আমরা ইনপুট দিই, ইনপুট যে ডিভাইসগুলো সেগুলোর নাম পরীক্ষায় আসে। ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে, পেন ট্যাবলেট পড়ে, পেন লেজার পেন পড়ে, মাউস পড়ে, কিবোর্ড পড়ে, তারপরে কি পড়ে না স্ক্যানার পড়ে, তারপরে দেখো মাইক্রোফোন পড়ে। এগুলো সব কিন্তু আমার কি, আমি কম্পিউটারে দিচ্ছি। এই যে দেখো তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ, এর পেছনে কিন্তু একটা মাইক্রোফোন দায়ী। হ্যাঁ, এই যে মাইক্রোফোনটা আমি ইউজ করছি, এই মাইক্রোফোনের জন্যই কিন্তু তোমরা শুনতে পাচ্ছ। ঠিক আছে, এই যে আমি লিখলাম কম্পিউটার, তো এই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ, এর পিছনে কারণ কি না আমার এই পেন ট্যাবলেট। তো এটা কি, আমার একটা ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। দেন চলে আসবো আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে মনিটর। যেমন দেখো তোমরা যেমন এই যে আমি যে পেজের উপরে লিখছি সেটা কিন্তু আমি যেরকম দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ, যেটার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি সেটা কি না, এটা একটা মনিটর। ঠিক আছে, তারপরে দেখো আউটপুট ডিভাইসের মধ্যে আরো কি কি পড়ে। আউটপুট ডিভাইসের মধ্যে শুধু মনিটর পড়ে তাই না, মনিটর ছাড়াও প্রজেক্টর, তারপরে তোমার প্রিন্টার। দেখো প্রিন্টার কিন্তু আমাদের কিসের মধ্যে পড়বে, আউটপুট ডিভাইসের মধ্যে। কেন না, আমি কোনো কিছু প্রিন্ট করে যদি বের করি সেটা তো বাইরের দিকে আসছে না, বেরিয়ে আসছে, তো সেটা হয়ে যাবে কি আমাদের না আউটপুট ডিভাইস। বক্স, এই যে ডিজে বক্সগুলো এখন বেরিয়েছে যে লেভেলে শব্দ উৎপন্ন করছে, চোং, এগুলো কি, এগুলো সবই কিন্তু আমাদের কি আউটপুট ডিভাইসের মধ্যে পড়বে। ওকে, তাহলে আমরা কি জানলাম যে কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট দিলে কম্পিউটার সেটাকে প্রসেসিং করে এবং তারপরে কি করে না আমাদেরকে আউটপুট প্রদান করে। ঠিক আছে, এছাড়াও আর একটা কাজ কিন্তু কম্পিউটার করে থাকে, যেমন কিনা আমরা যদি পড়াশোনা করার সময় কি করি আমরা জেনারেলি, না আমরা বই থেকে, মোবাইল থেকে অথবা কোনো নোটস থেকে যে ইনফরমেশনগুলো নিই সেগুলো আমাদের ইনপুট হচ্ছে। এবার আমাদের ব্রেনে সেইগুলো কি হচ্ছে, প্রসেস হওয়ার পরে যদি আমি পরীক্ষায় গিয়ে বসলাম, তো পরীক্ষায় আমি কি করছি, যেটা লিখছি সেটা আসলে আউটপুট হচ্ছে, বা আমি কাউকে বোঝাচ্ছি, এই যে আমি তোমাদেরকে কম্পিউটার সম্পর্কে বোঝাচ্ছি, এই বোঝানো কাজটা কিন্তু আউটপুটের কাজ। ওকে, এবার দেখো এই কম্পিউটার সম্পর্কে তো একটা কনসেপ্ট আমার মাথায় নিশ্চয়ই সেভ হয়ে আছে না, তো এই সেভের কাজটা কিন্তু কম্পিউটারও করে। ঠিক আছে, কেমন ধরো তোমার একটা কোনো প্রোগ্রাম বা তুমি কোনো কাজ করছো, সেই কাজটা তুমি চাইছো যে না সেটা আমি পরে আবার সেটাকে এডিট করব বা পরে ওটার উপর কাজ করব, তো সেটাকে তুমি চাইলে কম্পিউটারে স্টোরেজ করতে পারো। কি করতে পারো, কম্পিউটারে স্টোরেজ করতে পারো। ঠিক আছে, তো দেখো এইবার চলে আসি স্টোরেজটা কয়ভাবে হয়। দেখো এই যে তোমরা যে ডিসপ্লেটা এখন দেখতে পাচ্ছ, ফাংশনিং অফ এ কম্পিউটার, এটা যেটা লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বা আমি এই যে লাল কালি দিয়ে দাগ দিচ্ছি, তোমরা যে যেগুলো দেখতে পাচ্ছ, এই যে কাজটা, এই কাজটা কম্পিউটারে কিন্তু কে করে জানো, স্টোরেজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে র্যাম। হ্যাঁ, একটা হচ্ছে রোম আর একটা হচ্ছে র্যাম। এই যে দেখো তোমরা যে ডিসপ্লেটা দেখছো, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যেটা কাজ করছে সেটা কে করছে, র্যাম করছে। ওকে, আর রোম কোনটা, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। যেমন আমার কম্পিউটারে আমি এই একটু আগে তোমাদের যে ক্লাসটা করালাম, সেই ক্লাসটা আমি কি করেছি, রেন্ডারিং করে ওটাকে বের করেছি। তো বের করার পরে ওটা প্রায় 2 জিবির কাছাকাছি একটা ফাইল হয়েছে। ওটা কি হয়েছে না, ওটা রিড অনলি মেমোরি হয়েছে।
বোঝা গেল? আর এই যে প্রসেসটা চলছে, এই যে যার উপর দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ কোনো প্রবলেম হচ্ছে না, আমি দাগ দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ, এই যে ব্যাপারগুলো যে কাজটা করছে সেটা কিসের উপর করছি, আমি র্যামের উপর দাঁড়িয়ে করছি। বোঝা গেল? তাহলে স্টোরেজ কয় প্রকার? জেনারেলি স্টোরেজ দুই প্রকার হয়, রোম আর র্যাম। এছাড়াও আরও স্টোরেজ ডিভাইস আছে, কিন্তু ওগুলো সব কি, রিড অনলি মেমোরি। যেমন ধরো সিডি ক্যাসেট, ডিভিডি ক্যাসেট, তারপরে ধরো তোমার পেন ড্রাইভ, ওটিজি, এইগুলো কিন্তু সবই আমার রিড অনলি মেমোরির মধ্যে কিন্তু পড়ে। ওকে। আর র্যাম কোনটা না, যেটার উপরে তৎক্ষণাৎ কাজ হয়। যেমন ধরো তোমাদের মোবাইলের প্রত্যেকের র্যাম আছে, তোমরা এখন অনেক হাই র্যামের মোবাইল ফোন কিনতে চাও প্রত্যেকে, তার পেছনে কারণ অনেকে গেম খেলে বা অনেকে অনেক দাম ভারী ভারী সফটওয়্যার চালানোর জন্য মোবাইলের র্যামটাকে বাড়ায়। অ্যাকচুয়ালি মোবাইলের 2 GB র্যাম এনাফ, ঠিক আছে? কিন্তু দেখো অনেকে 8 GB 10 GB কেন নেয় না, এতে কি হয়, মোবাইলের যে কাজ সেটা কিন্তু অনেক ফাস্ট হয়। এই যে যে তোমরা ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা যদি র্যামের ক্ষমতা কম থাকে, তাহলে আমার এই ভিডিওটা দেখতে গিয়ে তোমরা প্রবলেমে পড়বে। মোবাইলে ভিডিও দেখতে গেলে কি করবে না, প্রবলেম ক্রিয়েট করবে। র্যামের ক্ষমতা যদি কম থাকে, তোমার মোবাইলে দেখবে পাশাপাশি তোমার দুটো মোবাইল, হ্যাঁ, যেটা তোমার র্যাম বেশি সেটার মোবাইলে নেটের স্পিড অনেক বেশি দিচ্ছে, বাট তোমার এই পুরনো মোবাইলে বা যেটাতে র্যাম কম সেটাতে কিন্তু স্পিড কি করবে, কম দেবে। তাহলে বোঝাই গেল কম্পিউটারের মেমোরি কিসের উপর নির্ভর করে। এখান থেকে একটা প্রশ্ন ভীষণভাবে আসে। প্রশ্নটা হলো যে 1 GB সমান সমান কত এমবি, অথবা 1 MB, আমি সব নোটে দিয়ে দেব, টেনশন করার কিছু নেই। 1 MB সমান সমান কত কেবি, 1 KB সমান সমান কত বাইট, ঠিক আছে? তো 1 বাইট সমান 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 কত বিট, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। জেনারেলি সব 1024 করে কাউন্ট হয়, 1 GB-তে 1024 MB হয়, 1 MB-তে 1024 KB হয়। এইভাবে মেগাবাইট, জিবি মানে হচ্ছে গিগাবাইট, মেগাবাইট, কেবিতে কিলোবাইট, আর বিতে বাইট, আর বিটে হয়, হ্যাঁ। 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট। তো এই ইনফরমেশনগুলো, এই স্ট্যাটিক্স যে জিকেগুলো হয়, সরি, ইনফরমেশনগুলো হয়, সেগুলো নোটস থেকে তোমরা মুখস্থ করে নিও। আপাতত কম্পিউটার সম্পর্কে বোঝো, তাহলে তোমাদের এটা তোমাদের এর থেকে যে কোশ্চেনগুলো হয় বেসিক্যালি ইনফরমেটিভ না, স্ট্যাটিক কোশ্চেন না, মানে বোধমূলক যে কোশ্চেনগুলো হয় সেগুলো করতে তোমাদের সুবিধা হবে। চলো এবার দেখো, যদি আমরা কম্পিউটারের ফিচার্সে চলে আসি, হ্যাঁ, এখন দেখো বাজারে নতুন মোবাইল এসছে, কি ফিচার্স না, 16 GB র্যাম, 18 GB হার্ড ডিস্ক, এরকম মানে সব বিভিন্ন রকমের ফিচার্স দিয়ে মোবাইল আসছে। ক্যামেরা তো সেই ক্যামেরা, মানে তোমাকে এক্সট্রা করে ময়দা মাখতে হবে না, ও ময়দা দিয়েই তোমাকে ছবি তুলে দেবে। ব্যাপারটা হলো এইরকম। তো সেই রকমভাবে আমাদের কম্পিউটারে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে, যেগুলো আহ, কেবলমাত্র কম্পিউটারের দ্বারাই পসিবল এটা, ঠিক আছে? মানুষ বলো বা কোনো অ্যানিম্যাল বলো বা অন্য কোনো, যে কোনো আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডে আর কিন্তু সেরকম কিছু নেই যে কম্পিউটারের সঙ্গে পাল্লা দিয়ে এই কাজগুলো করতে পারবে। যেমন দেখো, আমি যদি স্পিডের কথা বলি, আমরা যদি দেখো, তোমরা ওএমআর শিটে আগে পরীক্ষা দিতে, তাই না? ওএমআর শিটে পরীক্ষা দিতে, জানো কি তোমরা, কম্পিউটার 1 মিনিটে, উইদিন 1 মিনিট, যার মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে ও প্রায় 1024টা করে ওএমআর শিট চেক করে নিতে পারে। ভাবতে পারছো? আমরা একটা ওএমআর শিট যদি চেক করতে বসি, উত্তরের সঙ্গে মেলাতে গেলে পরে ওই মিনিমাম 15 মিনিট খেয়ে নেবে। 100টা প্রশ্ন 15 মিনিট খেয়ে নেবে, বাট এস উইদিন 60 সেকেন্ড 1024টা করে ওএমআর শিট কিন্তু কি করছে, পড়ে ফেলছে। তোমরা যেটা আগে ম্যানুয়ালি পরীক্ষা দিতে, এখন তো সব অনলাইন এক্সাম হয়ে গেছে। এখনও বিসিএস এর যে প্রিলিমস এবং বিসিএস এর যে মেন এক্সাম হয়, সেখানে ম্যানুয়ালি আমাদের ওএমআর শিটে গোল করতে হয়। বাকি সব সেন্ট্রালের এক্সাম তো তোমাদের সব অনলাইন হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওএমআর শিটের চান্সেস কম আছে। তো যাই হোক, তাহলে ভাবো যে
এত কম সময়ে উইদিন 60 সেকেন্ড বা 1 মিনিটে 1024টা করে ওএমআর শিট সম্পূর্ণভাবে ও কি করে নিতে পারছে, প্রসেস করে নিতে পারছে এবং সেটাকে ভেরিফাইও করে নিতে পারছে। হুম এই যে যে স্পিডটা, এটা কেবলমাত্র কম্পিউটারে আছে। তারপরে দেখো অ্যাকুরেসি, কম্পিউটারের সব থেকে বড় গুণ ও কিন্তু মানে 100% অ্যাকুরেসি দেয়। হ্যাঁ দেখো 100% অ্যাকুরেসি বলতে ওএমআর শিট চেক করতে যাবে, 5টা ওএমআর শিট চেক করার পরে 6টা ওএমআর শিট যখন চেক করবে, দেখবে এই 5 থেকে 6টা ওএমআর শিট চেক করার পরে এই এর মধ্যে কোনো না কোনোটাতে তুমি ভুল অলরেডি করে ফেলেছো, 2টো থেকে 3টে তুমি ভুল করে ফেলবে তোমার অ্যান্সার চেক করার ক্ষেত্রে। কিন্তু কম্পিউটার এই যে সেকেন্ডে বা মিনিটে 1024টা করে দেখছে, একটাতেও কিন্তু ও ভুল লিড করবে না, ও প্রত্যেকটাতেই সঠিক লিড করবে। তাহলে এই যে অ্যাকুরেসি বা সঠিক ইনফরমেশন তৈরি করার ক্ষমতা বা সঠিক প্রসেস করার ক্ষমতা, এটা কিন্তু কার রয়েছে না আমাদের কম্পিউটারে রয়েছে। তারপরে তো স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিউম্যান ব্রেন আর কতটা সেভ করতে পারে। তুমি চাইলে একটা কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে, বা এখন বর্তমানে এই হার্ড ডিস্ক পরিবর্তন হয়ে এসএসডি হয়েছে তোমরা জানো। হুম তো এই এসএসডির মধ্যে বা হার্ড ডিস্কের মধ্যে তুমি চাইলে তোমার মন পছন্দ সিনেমা বলো, সেটা 2 জিবি, 10 জিবি, 15 জিবি, 1000 জিবি, 2000 জিবি থেকে শুরু করে টেরাবাইট পর্যন্ত তুমি কি করতে পারো, সেভ করে রাখতে পারো। তাহলে এই যে যে স্টোরেজ ক্যাপাসিটি, এটা কিন্তু হিউম্যান ব্রেনের দ্বারা সম্ভব না, বা অন্য কোনো কিছুর দ্বারা কিন্তু এটা সম্ভব না। ওকে, তারপরে দেখো আমরা একসঙ্গে 2-3টে কাজ করতে গেলে কি করি না, প্রবলেমে পড়ি। কিন্তু দেখো কম্পিউটার যদি তুমি দেখো, এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটারটা একসঙ্গে কতগুলো কাজ করছে। দেখো আমি লিখছি, এটাতে একটা কাজ করছে। তারপরে দেখো তোমাদের যে মিটিংটা আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, এই মিটিং যে অ্যারেঞ্জমেন্ট করেছি এই কাজটাও কি করছে, কম্পিউটার করছে। পাশাপাশি তোমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই দেখো তোমাদের যে ক্লাসটা আমি করাচ্ছি সেই ক্লাসটা কিন্তু ও রেকর্ড করছে। দেখো 19 মিনিট 42 সেকেন্ড রেকর্ড হয়েছে। তো এই রেকর্ডের কাজটাও কিন্তু ও করছে, ঠিক আছে। পাশাপাশি আমি এই যে তোমাদের লিখছি, এই লেখাটাকেও কিন্তু ও তোমাদের সামনে তুলে ধরছে, ঠিক আছে। তো এই যে দেখো মাল্টিপারপাস কাজ একই সাথে একই রকম ভাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছে, এটা কি অন্য কোনো মানে আমাদের হিউম্যান ব্রেন দ্বারা কি সম্ভব? কখনো সম্ভব না। কারণ আমরা যদি সেম টাইমে দুটো কাজ করি, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট পরেই আমরা প্রবলেমে পড়বো। হয় ইরোর ডিটেক্ট আসবে, আমরা ভুল করব, অথবা উল্টো পাল্টা লিড করব। এটা কিন্তু আমরা করে থাকি। তো এই যে জায়গাটা, এই জায়গায় আমি বলবো কম্পিউটার কিন্তু একই রকম ভাবে একসাথে মাল্টিপারপাস কাজ কিন্তু করে, ঠিক আছে। তারপর দেখো আর কি করে, দেখো কম্পিউটার যদি তুমি কোনো ইনফরমেশন দাও, ঠিক আছে। সাপোজ ধরো তুমি আগে একটা সফটওয়্যার মেরে রেখেছো, সফটওয়্যার মেরে রাখা আমি কি ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তো তুমি মেরে রেখেছো সফটওয়্যারটা, না কি যোগ বিয়োগ করা সফটওয়্যার মেরে রেখেছো। তো তুমি কম্পিউটারে যখনই তুমি 3+5 দেবে, ও অটোমেটিক্যালি তোমাকে আর কিছু করতে হবে না, অটোমেটিক্যালি 8 শো করিয়ে দেবে। আবার অনেক সময় তোমরা কম্পিউটারে কি করো, মোবাইল কানেক্ট করো, তাই না? কি দিয়ে? ডাটা কেবল দিয়ে। ডাটা কেবল দিয়ে তোমরা মোবাইলে কানেক্ট করো। দেখো মোবাইলে কানেক্ট করার সাথে সাথে ও কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার সামনে কি করে দেয়, ওটাকে ও লিড করে নেয়, মানে ও কি করে নেয়, ওর সাথে কানেক্টেড করিয়ে নেয়। বোঝা গেল? তারপর দেখো আমরা হিউম্যান মানে আমরা মানুষটা যেটা করি, বিভিন্ন কোনো একটা প্রবলেম হলো, আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়লাম, আমরা কাজ বন্ধ করে দিলাম বা ভুলভাল কাজ করা শুরু করে দিলাম। অথবা আমি সারাদিন ধরে ক্লাস করাচ্ছি বা সারাদিন ধরে পড়াশুনো করছি, একটা সময়ের পরে আমি কি করব, না আমি ক্লান্ত হয়ে যাব। ক্লান্ত হয়ে গেলে কি হয় জেনারেলি, না আমাদের যে কাজের অ্যাকুরেসি এবং স্পিড এটা কিন্তু কমে যায়। কিন্তু দেখো কম্পিউটার, এই যে তোমরা যে ডিসপ্লেটা দেখছো, আমি যে ল্যাপটপে আমি কাজটা করছি, ল্যাপটপ দীর্ঘ 10 থেকে 12 ঘন্টা কিন্তু একভাবে চলছে। তো 10 থেকে 12 ঘন্টা চলার পরেও এই ল্যাপটপ কিন্তু একই রকম ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ক্ষমতা কিন্তু মানুষের দ্বারা কিন্তু কখনোই সম্ভব না। হুম আবার দেখো
আমরা যখন টায়ার্ড হয়ে পড়বো বা মানসিকভাবে আমি বিধ্বস্ত থাকবো, তখন আমি আশেপাশের জিনিসগুলোকে অত বেশি কি করতে পারবো না, কনসেন্ট্রেশন করতে পারবো না, তাই না? কিন্তু দেখো কম্পিউটারে তুমি যে কাজই দাও না কেন, এই যে এতগুলো কাজ করছে একসাথে, বাট তারপরেও ও কি করবে না, ফুললি কনসেন্ট্রেট করে কিন্তু কাজ করতে পারবে। বোঝা গেল? তারপরে দেখো সিকিউরিটির ব্যাপারটা যদি তুমি দেখো, তো সিকিউরিটির ব্যাপারটাও এখানে রয়েছে। তোমার যা কিছু তুমি চাইলে পাসওয়ার্ড দিয়ে দিলে তোমার কি হয়ে যাবে, সেই টোটাল ব্যাপারটা লক হয়ে থাকবে, তুমি ছাড়া আর কেউ সেটা দেখতে পারবে না। তোমার লগ ইন সিস্টেম যা কিছু তুমি করবে সেইভাবে ও প্রোটেক্ট করবে তোমাকে। আজকে যদি তোমাদের মোবাইলের কথা বলি, মোবাইলে তুমি একটা দেখো, মোবাইলও কিন্তু আমাদের একটা কম্পিউটার। কি কম্পিউটার আমি একটু পরে আসছি। মোবাইলও কিন্তু আমাদের কি না, একটা কম্পিউটার। এবার দেখো মোবাইল কি করছে, এখন ফেস ডিটেক্ট হয়ে গেছে। তোমার ফেস দেখে তবেই কি করবে না, তোমার মোবাইল অন হবে। মানে তোমার মোবাইলের যে লকটা রয়েছে সেই লকটা খুলবে। আবার দেখো অনেকে রেটিনা ডিটেক্টর পর্যন্ত রয়েছে। হ্যাঁ, চোখের রেটিনা, তোমার চোখের রেটিনা দেখলে তবেই কি করবে না, তোমার মোবাইল খুলবে। তাহলে ভাবো কম্পিউটার কত ফাস্ট হয়ে গেছে সিকিউরিটির ক্ষেত্রে। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে যদি তুমি কম্পিউটারকে দেখো, তাহলে কম্পিউটার কিন্তু সবসময় 100% কি করে, পসিবিলিটি এটা থাকে যে না ও 100% একুরেসি দেয়, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে। আবার ওই যে যেটা বললাম, কম্পিউটার অটোমেটিক্যালি যদি তুমি কিছু ওটাতে ইউএসবি কেবল যদি ঢুকিয়ে দাও, ও অটোমেটিক্যালি ইউএসবি কেবলটাকে ইউজেবল করে নেয়। ঠিক আছে? তাহলে এই যে যে ফিচার্সগুলো, এগুলো কোথায় সম্ভব, একমাত্র কম্পিউটারেই কিন্তু সম্ভব। এইবার চলে আসো আমরা কম্পিউটার রিলেটেড কিছু টার্ম এখানে জেনে নেব। প্রথমে হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি না, যে সমস্ত আমি যে বললাম প্রথমে কম্পিউটারের ক্ষেত্রে, যে যে সমস্ত ইলেকট্রনিক গুডসগুলো রয়েছে, যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে, সেইগুলোর যে ফিজিক্যাল এলিমেন্ট। হুম, মানে এক কথায় আমরা তো কম্পিউটারকে কম্বিনেশন করে বানাচ্ছি না, কতগুলো ইলেকট্রনিক যন্ত্র দিয়ে বানাচ্ছি। তো এই ইলেকট্রনিক যন্ত্রের যে ফিজিক্যাল এলিমেন্ট রয়েছে সেগুলোকে আমরা কি বলবো, হার্ডওয়্যার বলবো। ওকে, এবার দেখো সফটওয়্যারটা আমাকে এখানে থেকে একটু জানতে হবে। সফটওয়্যারের ভাগটা এখানে দেয়া নেই, আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও। প্রয়োজন বোধে তোমরা লিখে নিতে পারো। সফটওয়্যারটা কি একটু শুনে নাও। দেখো আমাকে এখন, সাপোজ আমি নেভিতে চাকরি পেয়েছি, নেভিতে জয়েন করেছি। এখন এমার্জেন্সি অবস্থা, আমাকে বলল আমি কি না, আমাকে জাহাজ চালাতে হবে। হ্যাঁ, কথা হচ্ছে জাহাজ চালানোর যে ইনস্ট্রাকশন, বা জাহাজ চালাতে গেলে যে কিভাবে আমাকে জাহাজটাকে ডান দিকে ঘোরাতে হবে, জাহাজের ফুয়েল কিভাবে রেডি করতে হবে, জাহাজটাকে কিভাবে সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে, বাঁ দিকে কিভাবে যাবে, ডান দিকে কিভাবে যাবে, এটসেট্রা এটসেট্রা, মানে যা কিছু আছে। সাপোজ ধরো মোটরসাইকেল চালানো শেখার কথা বলছি। হ্যাঁ, যারা তোমরা প্রথম মোটরসাইকেল চালানো শিখেছিলে, তখন কিভাবে ব্রেক মারতে হবে, কি করতে, ক্লাচ চাপতে হবে, কিভাবে তোমার গতিকে কন্ট্রোল করতে হবে। তো এইগুলো যদি আমার জানা না থাকে, তাহলে নিশ্চয়ই আমি মোটরসাইকেল চালাতে পারবো না বা জাহাজ চালাতে পারবো না, তাই না? তো এইগুলো আগে থাকতে কি করে দেওয়া হয় না, কম্পিউটারে প্রবেশ করিয়ে দেওয়া হয়। যেমন কিনা আমরা গাড়ি চালানো শিখি, দেন আমরা গাড়ি চালাতে পারি। ঠিক একই রকমভাবে কম্পিউটারকে আগে থাকতে কমান্ড দিয়ে দেওয়া হয়, যে তুমি প্লেন চালাতে, মানে প্লেন চালানোর জন্য প্লেন চালানোর কমান্ড, হেলিকপ্টার চালানোর জন্য হেলিকপ্টার চালানোর কমান্ড। তো এই কমান্ড দেওয়া থাকলে অটোমেটিক কম্পিউটার কি করবে না, ও প্লেনও চালাতে পারবে, হেলিকপ্টারও চালাতে পারবে। ঠিক আছে? তো এবার দেখো সেই যে কমান্ডটা দিচ্ছি, সেই কমান্ডটাকে আমরা কি বলবো না, সেই কমান্ডটাকে আমরা বলবো সফটওয়্যার। ওকে, এবার দেখো সফটওয়্যার জেনারেলি দুই রকমের হয়। সফটওয়্যার কয় রকমের হয়, সফটওয়্যার জেনারেলি দুই রকমের হয়। একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, ওএস, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এএস। ওএস কি, এএস কি? দেখো তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ওএস। আর এই যে প্ল্যাটফর্মে যে তুমি ট্রেন আসছে, ঘন ঘন ট্রেন আসছে, বা প্ল্যাটফর্মের উপর একটা দোকান, প্ল্যাটফর্মের উপর একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, বা প্ল্যাটফর্মে একটা বসার জায়গা, এইগুলো সব হয়ে যাবে কি আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর ওএস যেটা,
অপারেটিং সফটওয়্যার সেটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম, মানে যেটার উপর দাঁড়িয়ে অন্য সব সফটওয়্যারগুলো কাজ করছে, সেটা হয়ে যাবে আমাদের ওএস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না, এই যে ধরো আমি বললাম প্ল্যাটফর্মে একটা দোকান রয়েছে, প্ল্যাটফর্মে ব্রিজ রয়েছে, প্ল্যাটফর্মে জলের দোকান রয়েছে, প্ল্যাটফর্মের উপর তুমি দাঁড়িয়ে আছো। তো এই যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে যে কাজগুলো করা হচ্ছে, এই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের কি ওএস বা অপারেটিং সফটওয়্যার। যেমন দেখো আমার এই যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু কি দেয়া আছে, উইন্ডোজ 11 দেয়া আছে। কত দেয়া আছে, উইন্ডোজ 11। দেখো আমি এটা যদি দেখাই, কোথার থেকে দেখানো যেতে পারে, আচ্ছা দাঁড়াও এখান থেকে দেখাচ্ছি, একটু দেখে নাও। এই যে দেখো দিস পিসি, আমি এখান থেকে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখো সিস্টেম দেখাচ্ছে, তাই না? সিস্টেমে গিয়ে দেখো, এই দেখো 64 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এই যে অপারেটিং সিস্টেমটা আমার কি দেয়া আছে, উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। এই যে যেটা আছে এটা কিন্তু আমার কি হবে না, এটা হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যার। কোনটা, এই যে উইন্ডোজ 11, এটা কিন্তু আমার অপারেটিং সফটওয়্যার। মানে এই যে আমি যা কিছু কাজ করছি, যার উপর দাঁড়িয়ে এই যে এই সমস্ত কাজগুলো করছি, এইগুলো কিন্তু সবই এই অপারেটিং সফটওয়্যারের উপরে চলছে। এইবার দেখো এখানে আমার কি আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছ, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো অফিস রয়েছে, আরও এটসেট্রা এটসেট্রা অনেক কিছু রয়েছে। দেখো এইভাবে উপরে তুললে পরে আরও বেরোবে, ফেসবুক রয়েছে, অননোট রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, এই যে পেইন্ট রয়েছে, এইগুলো সব কিসের উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে না আমার অপারেটিং সফটওয়্যারের উপর। তোমরা যখন তোমাদের মেশিন বা তোমাদের ল্যাপটপ বা তোমরা কম্পিউটার যখন শিখতে গেছো, তখন কম্পিউটার অন বা অফ করার সময় দেখবা নিচে একটা লেখা ওঠে, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এই টাইপের কিছু লেখাগুলো ওঠে। ওইগুলোই হচ্ছে কি আমাদের অপারেটিং সফটওয়্যার। তাহলে অপারেটিং সফটওয়্যার কি না, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে কি করে কম্পিউটারের যাবতীয় অন্য সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কাজ করে, সেটা হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যার বা ওএস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যেমন ধরো আমি এই অপারেটিং সফটওয়্যারটাকে প্রথমে মেরেছি, বা ফরম্যাট করার সময় যে সফটওয়্যারটা মারতে হয়, সেটা হচ্ছে আমাদের অপারেটিং সফটওয়্যার। ঠিক আছে, অপারেটিং সফটওয়্যারের মধ্যে কি কি পড়ে, ভীষণভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। লিনাক্স, যা তোমরা দরকার হলে একটু লিখে নাও। অপারেটিং সফটওয়্যারের মধ্যে পড়ে লিনাক্স, তারপরে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, মানে উইন্ডোজের সব ভার্সন পড়ে। তারপরে তোমার ডস পড়ে, তারপরে তোমার আর কি আছে, যাই হোক এইগুলো কিন্তু তোমার অপারেটিং সফটওয়্যারের মধ্যে পড়ছে। আর তারপরে চলে আসো যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে তোমরা দেখতে পাবে না, এই যে অফিস রয়েছে, ওরাকল রয়েছে, তারপরে তোমার বিভিন্ন যে সফটওয়্যার মেকিং অ্যাপ্লিকেশন রয়েছে, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো কিন্তু সব আমাদের কিসের মধ্যে পড়বে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়বে। বোঝা গেল? অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে তোমার এই যে ফিল্মোরা, আমি যেটাতে তোমাদের রেকর্ড করে ভিডিওগুলো দিই, সেইগুলো। ওয়েবের যে সফটওয়্যার, দেখো এই যে আমি এটা ওয়েব পেজে তোমাদের ক্লাস করাচ্ছি, এটা একটা ওয়েব পেজ, মাইক্রোসফটের একটা ওয়েব পেজ কিন্তু এটা। তো এটা কিন্তু আমাদের কিসের মধ্যে পড়বে না, আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কিন্তু এগুলো পড়ে যাবে। বোঝা গেল? তাহলে চলো আমরা কি জানলাম, আমরা হার্ডওয়্যার জানলাম, দেন সফটওয়্যার জানলাম। ডাটাটা কি তোমরা বুঝতেই পারছো, যে সমস্ত ইনফরমেশন তুমি কম্পিউটারকে দিচ্ছ, সেটা নাম্বার হতে পারে, সেটা টেক্সট হতে পারে, বা সেটা কি হতে পারে, এই যে যেমন আমি পেন দিয়ে যে দাগিয়ে দাগিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু কি হতে পারে কম্পিউটার কাছে অ্যাজ এ ডাটা হিসেবে যেতে পারে। ঠিক আছে, এবার দেখো জেনারেলি যেটা আমাদের ডেইলি লাইফে হয় ডাটা, সেটা কি না, তুমি কোনো একটা গ্রামে সার্ভে করতে বেরিয়েছো না, ওই গ্রামের মোট যে পপুলেশন, তার মধ্যে ফিমেল কত, মেল কত, হ্যাঁ, কোন বয়সের কত, এরকম একটা ডাটা তুমি তুমি সেই একটা গ্রামে কি করেছো, সার্ভে করেছো। তো সেটাও কিন্তু ডেইলি লাইফে ডাটা হিসেবে ধরা হয়ে থাকে। বোঝা গেল? কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেটা ডাটা, এখানে আই থিঙ্ক একটু মিসলিডিং করা আছে। হ্যাঁ, এখানে এখানে নর্মাল যে ডেইলি লাইফের ডাটাটা হয়, সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো ডাটাটা কি না, এই যে আমি পেন দিয়ে দাগাচ্ছি, এখানে দাগাচ্ছি, এটাও কিন্তু কম্পিউটারের কাছে অ্যাজ এ ডাটা বা ইনফরমেশন আকারে যাচ্ছে। বোঝা গেল? এবার দেখো ডাটা কখন ইনফরমেশনে পৌঁছায় কম্পিউটারের ক্ষেত্রে, এই যে ডাটাটা আমি পেলাম,
না একটা গ্রাম সার্ভে করলাম, গ্রাম সার্ভে করার পরে সেই তথ্যগুলো আমি কি করলাম, কম্পিউটারে ম্যানুয়ালি ইনপুট করলাম। ইনপুট করার পরে যখন সেটাকে প্রসেস করবে, কম্পিউটার প্রসেস করে আমার সামনে তুলে দিবে, ধরো আমি পেলাম 2000 2000 থেকে 2020 সাল পর্যন্ত প্রতি বছরে ফিমেল পপুলেশন কি হারে বৃদ্ধি পেয়েছে। তো সেটা কম্পিউটার আমাকে একটা বার গ্রাফের মাধ্যমে বা একটা এরকম গ্রাফ বা অথবা এরকম একটা লাইন গ্রাফের মাধ্যমে আমাকে তুলে ধরলো, এরকম লাইন গ্রাফের মাধ্যমে আমাদের তুলে ধরলো এবং নিচে কোনটার কত ডাটা সেটা আমাকে দিয়ে দিল। তো এটা কি করছে, কম্পিউটার আমাকে প্রসেস করে দিচ্ছে, আমি তথ্য দিয়েছিলাম সে আমাকে চার্টের আকারে প্রকাশ করছে। এই যে ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা কি বলবো, না এটাকে কিন্তু আমরা বলতে পারি ইনফরমেশন। বোঝা গেল? এবার চলে আসো, এবার দেখো ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে আমি কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজে আমি কম্পিউটারে কি করি, ইনফরমেশন বা ডাটা প্রদান করি, সেটাই হয়ে যাবে কি না ইনস্ট্রাকশন হয়ে যাবে। জেনারেলি কম্পিউটার কিন্তু আমাদের বায়োনারি ভাষা বোঝে। কি ভাষা বোঝে? বায়োনারি ডিজিটের ভাষা বোঝে। তুমি এ যে লিখছো সেটার ভাষা কিন্তু কম্পিউটারের কাছে এ যাচ্ছে না। কম্পিউটার অ্যাকচুয়ালি দেখো আমাদের এখনকার যে কম্পিউটার সব কিন্তু ডিজিটাল কম্পিউটার। কি কম্পিউটার? ডিজিটাল কম্পিউটার। তোমাদের মোবাইলগুলো রয়েছে সব কিন্তু ডিজিটাল কম্পিউটার। এবার দেখো কম্পিউটার কিন্তু ডিজিট বোঝে, কম্পিউটার কিন্তু এ কে চেনে না। কাকে চেনে? এ কে চেনে না। দেখো তোমরা এখানে যে অক্ষরগুলো দেখছো, এই যে আই এন এস, ইজ, কমান্ড, গিভেন, এই সমস্ত যে যাই দেখো না কেন, এই যে এটাকে দেখছো, এটাকেও কিন্তু কম্পিউটার চেনে না। কম্পিউটার কি চেনে তাহলে? কম্পিউটার চেনে 0 আর 1কে। ঠিক আছে? আর এই 0 আর 1-এর সাহায্যেই, এই দুটো ডিজিটের সাহায্যেই কিন্তু কম্পিউটার বাকি সমস্ত ইনস্ট্রাকশনকে কিন্তু ও পড়তে পারে। বোঝা গেল? তাহলে বোঝা, আমি কি বললাম যে কম্পিউটারে এ কি জিনিস তার জন্য একটা বায়োনারি ডিজিট আছে। সেটা কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে বোঝানো হয় বা যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটাকে কম্পিউটারকে দেয়া হয়, সেটাই হচ্ছে কি আমাদের ইনস্ট্রাকশন। প্রোগ্রাম কি? দেখো আমরা যে প্রসেসের মাধ্যমে কি করছি, ইনস্ট্রাকশন কম্পিউটারে দিচ্ছি, সেটাই আমাদের কি প্রোগ্রাম। ঠিক আছে? আমি এই যে পেনের মাধ্যমে কম্পিউটারকে অর্ডার করলাম বা পেনের মাধ্যমে তোমাদের দাগাচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি, এই যে দাগ, তারপর লিখছি, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো সবই কিন্তু আমাদের কি হয়ে যাবে, প্রোগ্রামের মধ্যে পড়বে। ওকে, অত বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে ইম্পর্টেন্ট হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আর উপরে যেটা আমি বললাম ইনফরমেশন, এই যে আমাদের ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, স্টোরেজ কি, স্টোরেজের কি উপাদান, সেইগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া এই যে আমি যেগুলো জাস্ট বলছি এগুলো জাস্ট জেনে নাও। ওকে, কম্পিউটারের কাজ কি হয়ে গেল। এইবার চলে আসি মেন জায়গাটা যেখানে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমাদের প্রথম যে কম্পিউটার তৈরি হয় সেটা কি ছিল? অ্যাবাকাস ছিল। কত সালে তৈরি হয়েছিল? 1602 সালে। কোথায় তৈরি হয়েছিল? চায়নায় তৈরি হয়েছিল। দেখো এটা কিন্তু আমাদের প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটিং ডিভাইস, অ্যাবাকাস। ওকে, এখন তোমরা অ্যাবাকাসের নাম দিয়ে দেখবে শিপ অ্যাবাকাস দিয়ে সবাই ওই ক্যালকুলেটিং যে ব্যাপারগুলো আছে, মাইন্ড মাইন্ড ক্যালকুলেশনের যে জায়গাটা আছে সেই সেন্টার কিন্তু অনেকে করেছে। তো যাই হোক, অ্যাবাকাসটা আসলে কি? অ্যাবাকাস হচ্ছে আমাদের কম্পিউটারের ইতিহাসে প্রথম কম্পিউটার যেটা তৈরি হয় কত সালে? 1602 সালে। কোথায়? চায়নাতে। এবার দেখো এই যে যে কম্পিউটার ছিল এর রিপ্রেজেন্টেশন কি ছিল? হরাইজেন্টাল ছিল। মানে আমার নাম, ধরো আমার নাম কাঞ্চন, আমি এটা কিভাবে ছিল? কে এ এন সি এইচ, এইরকম ছিল। বোঝা গেল? আসলে এইভাবে ছিল আমাদের প্রথম কম্পিউটার। দেখো এখানে এই যে যে আমাদের প্রথম অ্যাবাকাস ছিল, এই অ্যাবাকাসের মূল বৈশিষ্ট্য এত কিছু আমাদের জানতে হবে না। আমাদেরকে জাস্ট জানতে হবে ফার্স্ট কম্পিউটার কি, ফার্স্ট মেশিন বা ফার্স্ট কম্পিউটার কি? অ্যাবাকাস, যেটা যোগ এবং বিয়োগ করতে পারত। কি করতে পারতো? না এটা আমরা ব্যবহার করতাম কিসের জন্য? যোগ এবং বিয়োগের জন্য, অ্যাডিশন এবং সাবস্ট্রাকশনের জন্য কিন্তু আমরা এটা বিয়োগ ইউজ করতাম। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে চলে আসো, এরপরে 1602 এর পরে 1617 খ্রিস্টাব্দে জন নেইপার, স্কটল্যান্ডের ব্যক্তি, যে কি করেছিল না কম্পিউটারকে 3D ডাইমেনশনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দিয়েছিল। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনি 0 থেকে 9 নাম্বার কিন্তু
এই কম্পিউটারের মধ্যে প্রদান করেছিল। কত নাম্বার? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কিন্তু এখানে প্রয়োগ করেছিল। ঠিক আছে, এবার চলে আসো 1642 খ্রিস্টাব্দে। এখান থেকে আর কিছু জানতে হবে না, ঠিক আছে? এই যে এত একে এই বলা হয় ওইসব বলা হয়, অত জানার কোনো দরকার নেই। 1642 খ্রিস্টাব্দে চলে আসো। এই যে যে কম্পিউটারটা, এটা আবিষ্কার করেছিল কে? ফ্রান্সের বেলসাই পাস্কেল। এবং দেখো এটাই কিন্তু আমাদের প্রথম অ্যাডিং মেশিন। কি বললাম আমি? এটা কিন্তু আমাদের প্রথম অ্যাডিং মেশিন। তারপরে চলে আসো জোসেফ। এরপরে কি করেছিল? আমাদের কম্পিউটার তৈরি করেছিল। কি কি করেছিল? পাঞ্চ কার্ড ফর সিকুয়েন্স অফ অপারেশন। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা জানতে হবে না। এরপরে চলে আসো 1817 সালে। ঠিক আছে, 1816 সালে চার্লস ব্যাবেজ প্রথম কিন্তু আমাদের অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করে। কে? চার্লস ব্যাবেজ। এই জন্যই কিন্তু এই চার্লস ব্যাবেজকে কি বলা হয়ে থাকে? ফাদার অফ কম্পিউটার। এবার চলে আসি অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি না, যেটার সাহায্যে আমরা কি করতে পারি? বিভিন্ন তথ্যকে অ্যানালাইসিস করতে পারি, একটার সঙ্গে আরেকটা তুলনা করতে পারি, একটার থেকে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। এই কাজটা কিন্তু করেছিল কে? আমাদের চার্লস ব্যাবেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগেরগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা ইম্পর্টেন্ট। কত সালে? 1837 খ্রিস্টাব্দে। একে কিন্তু বলা হয়ে থাকে ফাদার অফ কম্পিউটার। ওকে, চলো। আর এখান থেকেই কিন্তু আমাদের শুরু হয় ফার্স্ট জেনারেশন কম্পিউটার। ফার্স্ট জেনারেশন কম্পিউটার কিন্তু এখানের থেকেই শুরু হয়। এবং ভেরি মোস্ট এখান থেকে যে ইনফরমেশন, সেটা হচ্ছে ডেসিমেল মেশিন। এখান থেকেই কিন্তু আমাদের ডেসিমেল ক্যালকুলেশন কিন্তু শুরু হয়ে যায়। চলো, এরপরে দেখো কি হয়। 1890 খ্রিস্টাব্দে ইলেকট্রোমেকানিক্যাল মেশিন তৈরি হয়, যেটা টিউবলাইট মেশিন বলা হয়ে থাকে। হাজার হাজার টিউবলাইট ইউজ করে কি করা হতো না, এই কম্পিউটারটাকে যোগের মানে ক্যালকুলেশনের পারপাস কিন্তু ইউজ করা হতো। ওকে, অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, এটা ছেড়ে দাও। জাস্ট এটুকু মনে রাখো যে টিউবলাইটিং মেশিন ছিল 1890 খ্রিস্টাব্দে। এটা একটা ইলেকট্রোমেকানিক্যাল মেশিন আকারে কিন্তু কি করতো? এটা আমাদের ডাটাকে প্রসেস করতো। আর এটা আমেরিকায় ইউজ হয়েছিল সেন্সাস রিপোর্ট তৈরি করার জন্য। কত সালে? 1890 সালে। ওকে, চলো, এরপরে চলে আসো সব থেকে মানে তখনকার সময় সব থেকে আধুনিক কম্পিউটারের যে জন্ম, মার্ক 1 থেকে শুরু হয় আধুনিক কম্পিউটারের জন্ম। মার্ক 1 কত সাল? 1944-এ। এবং দেখো এখান থেকেই কিন্তু কম্পিউটারের সার্কিট চলে আসে, আইসি যেটাকে আমরা বলি, ইন্টিগ্রেটেড সার্কিট। এটাকে এই সময়ের থেকে কিন্তু চলে আসে। ওকে, এখানে দেয়া নেই, যাই হোক। ম্যাগনেটিক ড্রামস আর ইউজ স্টোরেজ। এই সময় ম্যাগনেটিক ড্রাম, এতে এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই সময় না আছে, আছে সার্কিট। এই সময় থেকে কিন্তু আইসি ইউজ হতে শুরু করে, এবং এটার থেকেই আমাদের আধুনিক কম্পিউটারে কিন্তু আস্তে আস্তে জন্ম হয়। ওকে, চলো, তারপরে দেখো এরপরে চলে আসো। এখান থেকে এগুলো অত বেশি তোমাদের মাথায় না রাখলেও চলবে, এটা মাথায় রেখো। হ্যাঁ, এটাতে কিন্তু প্রথম কিন্তু কম্পিউটার যেখানে আমরা কি করি? স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু আমরা পাই। কত সালে? 1949-এ জন ভেন নিউম্যানের হাত ধরে কিন্তু কম্পিউটারে আমরা কি পাই না? স্টোরেজ ক্যাপাসিটি পাই। শুধু স্টোরেজ ক্যাপাসিটি নয়, এর পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামে মানে কম্পিউটারের উপরে আমরা কিন্তু অনেক ধরনের প্রোগ্রামকে ইনবিল্ড করতে পারি। ঠিক আছে, সেটা কখন থেকে না? 1949-এর থেকে। ঠিক আছে, এরপরে চলে আসো প্রথম সাধারণ মানুষের জন্য যে ব্যবহৃত কম্পিউটার, সেটা কি আমাদের? ইউএনআই ভিএসি। ঠিক আছে, এটা কিন্তু কত সালে? 1951-এ। এটা কিন্তু একটা ইলেকট্রনিক কম্পিউটার ছিল, এবং এখানে প্রচুর কিছু আমরা ইনপুট এবং আউটপুট ডিভাইস কিন্তু ছিল। ওকে, যেটা কিনা একটা হিউজ ছিল। এবং এখানে এই যে যে কম্পিউটার, এটাতে কিন্তু ম্যাগনেটিক টেপ ইউজ করা হয়েছিল। তারপরে তো এখন আমরা যে সমস্ত কম্পিউটার ব্যবহার করছি সবই আইবিএম, এবং সব থেকে দ্রুত এবং সব থেকে শক্তিশালী কম্পিউটার কিন্তু আইবিএম। ঠিক আছে, এখনো পর্যন্ত পৃথিবীতে সব থেকে শক্তিশালী কম্পিউটার কিন্তু আইবিএম কোম্পানি তৈরি করে, যেটা কিনা 1953-তে তৈরি হয়। এবং দেখো এইখানে কিন্তু পেরোল প্রসেসিং, পেরোল প্রসেসিং যদি তুমি দেখো যে এই সমস্ত যে কম্পিউটারগুলো রয়েছে, এদের যা স্পিড,
তার থেকে কয়েক কোটি গুণ স্পিড কিন্তু আইবিএম কম্পিউটারের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। যাই হোক, এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে না, যে কটা আমি ইম্পর্টেন্ট বললাম এইগুলোই তোমরা জাস্ট পড়বে, এর বাইরে পড়ার দরকার নেই। এবার চলে আসো, জেনারেশনটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কি কি পড়বে। এই যে ফার্স্ট জেনারেশনের সময়কালটা, এটা কোনোদিনই আমাদের কোনো কাজে লাগবে না, সময়কাল জানার দরকার নেই। ফার্স্ট জেনারেশনের কম্পিউটার কি মেশিন বা কি ডিভাইস ছিল, বা সেকেন্ড জেনারেশনের কি ডিভাইস ছিল, এইগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে জানবো ফার্স্ট জেনারেশন কম্পিউটার, যেটা কিনা আমাদের ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি ছিল, ঠিক আছে। ম্যাগনেটিক ড্রাম ইউজ করা হতো, ওই যে টিউব লাইটিং যে কম্পিউটারগুলো ছিল, যেখান থেকে আমাদের প্রথম কম্পিউটার আসছে। এবং এগুলো কি মার্ক ওয়ান, আমি যেটা বলেছিলাম সেই সময়, ইউনিভ্যাক, ইনিঅ্যাক, এইগুলো কিন্তু আমাদের কি ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে পড়বে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্সগুলো একবার একটু দেখে নিও, অত বেশি ইম্পর্টেন্ট না। আর এই যে যে ভ্যাকিউম টিউব কম্পিউটার, এখানে কিন্তু প্রচুর হিট উৎপন্ন হতো, প্রচুর কিন্তু তাপ উৎপন্ন হতো এই যে যে কম্পিউটার। তারপরে চলে আসছি সেকেন্ড জেনারেশনে, আমাদের ভ্যাকুয়াম থেকে কোথায় চলে আসছে, ট্রানজিস্টারে চলে আসছে। তোমরা বাড়িতে অনেকে টিভি, রেডিও দেখেছো, ওর মধ্যে দেখবা ওই গোল গোল বলের মতো লাগানো থাকে, ওইগুলোকে কি বলা হয়, ওইগুলোকে কিন্তু ট্রানজিস্টার বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো এটা 333 মাইক্রোসেকেন্ডে কাজ করছে, কিন্তু এটা মাত্র 10 মাইক্রোসেকেন্ডে কাজ করছে। এটা কোনটা কত সেকেন্ডে কাজ করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো 100 ন্যানো সেকেন্ডে কিন্তু এটা কাজ করছে। তাহলে ট্রানজিস্টার ছিল সেকেন্ড জেনারেশনে, ঠিক আছে। ট্রানজিস্টার ছিল সেকেন্ড জেনারেশনের কোন কোন কম্পিউটারগুলো আমাদের আছে, আইবিএম 1401 এগুলো রয়েছে। তারপর চলে আসো, সেকেন্ড জেনারেশন আমাদের হয়ে গেল। সেকেন্ড জেনারেশন কি ছিল আমাদের, ট্রানজিস্টার ছিল। থার্ড জেনারেশনে এসে চলে আসছে কি, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আমি যেটা একটু আগে বলেছিলাম, যেগুলো সিলিকন দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং দেখো এখানে যে স্টোরেজটা আছে, ম্যাগনেটিক কোর ডিভাইস, মানে যেটা কিনা আমাদের হার্ড ডিস্ক আমরা যেটাকে বলি, সেই ডিভাইস কিন্তু এখানে আমাদের চলে আসছে। এবং দেখো এই যে যে সিস্টেম, এই সিস্টেমে এসে আমাদের কি কি কম্পিউটার, সেগুলোও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো না জানলেও চলবে, এই যে ক্যারেক্টারিস্টিক্স একবার একটু রিডিং পড়ে নিও, অত বেশি লাগবে না। দেন চলে আসো ফোর্থ জেনারেশন যে কম্পিউটার রয়েছে, বর্তমানে কিন্তু এই ফোর্থ জেনারেশন রয়েছে। দেখো লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু আমরা এখানে ব্যবহার করছি, এবং মাইক্রো প্রসেসর ইউজ করছি। হ্যাঁ, তোমরা জানো এখন বর্তমানে যে প্রসেসর i9-এর প্রসেসর বেরিয়ে গেছে অলরেডি, i9-এর প্রসেসর চলছে, এবং i10 i11ও কিন্তু অলরেডি অনেক জায়গায় আমাদের চলে এসছে। দেখো এটা 300 ন্যানো সেকেন্ডে কাজ করছে, ভাবতে পারো কি স্পিড হতে পারে এটা। যাই হোক, এখান থেকে আমাদের কি কি কম্পিউটার আছে, সেই কম্পিউটারগুলোর নাম আমরা দেখব, বা কি কি প্রয়োগে আমরা করছি সেটা আমরা দেখব। আর এরপরে যে ফিফথ জেনারেশন যে কম্পিউটারটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি, সুপার লার্জ ইন্টিগ্রেটেড যে চিপস রয়েছে আমরা ইউজ করছি, সেইগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব, এবং এখানে আমরা অপটিক্যাল ডিস কিন্তু ইউজ করতে পাচ্ছি, ওকে, অ্যাজ এ স্টোরেজ হিসেবে। চলো, এই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে আমরা কি কি আমরা পড়বো, আমি আবারও বলছি যে আমরা এই বিভিন্ন সময়ে কোনটা কোন সময় ব্যবহার করছি। এক মিনিট, হ্যাঁ, বিভিন্ন সময়ে আমরা কোথায় কি ব্যবহার করতে পারছি। প্রথমে আইসি কখন ছিল, বা ট্রানজিস্টার কখন ছিল, বা এই লার্জ স্কেল ইন্টিগ্রেটেড কখন ছিল, অপটিক্যাল ডিস্ক কখন ইউজ করছি অ্যাজ এ স্টোরেজ হিসেবে। তো এইগুলো আমরা একবার দেখবো, আর কি কি কম্পিউটার আছে সেগুলো আমরা একবার একটু এখান থেকে দেখে নেব। এরপরে চলে আসো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম কম্পিউটার ডেভেলপ করে কে, সিদ্ধার্থ, ঠিক আছে। তারপরে দেখো ফাদার অফ মডার্ন কম্পিউটার কাকে বলা হয়, অ্যালান তাংকে বলা হয় কি ফাদার অফ মডার্ন কম্পিউটার, এগুলো একটু দেখে নেবে। দেন জন ভন নিউম্যান, যে কি করে না, আমাদের এই যে কম্পিউটার রয়েছে, এটার যে আর্কিটেক্ট, মানে এটাকে কি করে ডিজাইন করে কে, 1948-এ কে তৈরি করে, জন ভন নিউম্যান, ওকে। তারপরে দেখো ট্রানজিস্টার ইনভেন্ট কে করে, আমি দেখেছি যে সেকেন্ড জেনারেশনে এসে
আমাদের কি হচ্ছে, ট্রানজিস্টার চলে আসছে, তাই না? সরি, থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশনে এসে আমাদের ট্রানজিস্টার চলে আসছে। এই ট্রানজিস্টার কে তৈরি করে? বেল তৈরি করে। ওকে, দেখো কে তৈরি করছে তাহলে? ট্রানজিস্টার বেল তৈরি করছে। হ্যাঁ, এবার চলে আসো, দেখো 1958-এ কি করে না, প্রথম আমাদের আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট কিন্তু তৈরি হয়। ওকে, কারা তৈরি করে দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর আমাদের কি রয়েছে, লেটেস্ট জেনারেশন যে কম্পিউটার রয়েছে সেগুলো কিন্তু সবই আমাদের আইবিএম, তারপরে সুপার কম্পিউটার, এইগুলোর মধ্যে কিন্তু পড়ছে। এবার চলে আসো, এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার। একদম সিম্পল একটা ব্যাপার। ক্লাসিফিকেশন, আমরা কম্পিউটারকে যদি শ্রেণীবিভাগ করি, তিনটে ভাগে শ্রেণীবিভাগ করতে পারি, বেসড অন সাইজ, বেসড অন ওয়ার্ক এবং বেসড অন পারপাস। সাইজ অনুযায়ী যদি তুমি দেখো, মাইক্রো কম্পিউটার পড়বে প্রথমে। তো মাইক্রো কম্পিউটারের মধ্যে আমাদের কি পড়ছে? মাইক্রো কম্পিউটারের মধ্যে তোমরা বলতে পারো ল্যাপটপ, প্যামটপ, তারপরে মোবাইল টোবাইল যেগুলো রয়েছে এগুলো সব প্যামটপের ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে তোমার ধরো আমাদের যেটা আমরা ইউজ করি শুধুমাত্র ভিডিও বা শুধুমাত্র নর্মাল মোবাইলের থেকে একটু বড় যেটা হয়, ট্যাব, হ্যাঁ, এইগুলো সব আমাদের কিসের মধ্যে পড়বে? মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়বে। ঠিক আছে, তারপর দেখো মেন ফার্ম কম্পিউটার। মেন ফার্ম কম্পিউটারের ক্ষেত্রে যেটা হয়, তারপর দেখো যে আমাদের পার্সোনাল কম্পিউটার রয়েছে, এগুলোও কিন্তু কিসের মধ্যে পড়ে? আমাদের মাইক্রো কম্পিউটারের মধ্যে পড়ে। এবার দেখো মেন ফার্ম যে কম্পিউটার রয়েছে, এটা না কি বলবো তোমার, ধরো বড় একটা, সাপোজ ধরো মেন ফার্ম কম্পিউটার আমি যদি বলি একটা বড় কারখানা, ঠিক আছে, কারখানার যন্ত্রপাতির সঙ্গে যদি কানেক্টেড করা থাকে, যন্ত্রপাতিগুলোকে যদি মানে তোমার কি করে, যন্ত্রপাতিগুলোকে যদি কোনো কম্পিউটার কন্ট্রোল করে, তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিন্তু আমরা বলবো মেন ফার্ম কম্পিউটার। ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো আমরা পেয়ে যাব IBM 370, IBM S9390, এই উদাহরণগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, চলো এবার দেখো মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার তো আমি বলেই দিলাম, মাইক্রো আর মিনি একই রকম। মিনি কম্পিউটার, আমাদের মোবাইলকে কিন্তু আমরা মিনি কম্পিউটার বলতে পারি, হ্যাঁ, যেগুলো একদম ক্ষুদ্র কম্পিউটার, মানে সাইজ অনুযায়ী, এবং শুধু সাইজের সাথে সাথে তার কি থাকবে না, ফাস্ট দ্রুত কাজ করতে পারবে, সেগুলো আমাদের কিসের মধ্যে পড়বে? মিনি কম্পিউটারের মধ্যে পড়বে। আর সুপার কম্পিউটার তো আমি বলেই দিলাম, সুপার কম্পিউটার হচ্ছে ধরো নাসা, নাসা যে আমাদের রয়েছে স্পেস এজেন্সি, সারা পৃথিবীর সব থেকে বৃহত্তম স্পেস এজেন্সি। তো এই নাসাতে একসঙ্গে কত লোক কাজ করছে, এই যে যে এতগুলো লোক কাজ করছে, এটা কিন্তু একটা কম্পিউটারে বসেই কাজ করছে। তো এই যে কাজটা করছে, এই কাজটা, এই যে যে কাজ করছে, এতগুলো লোক একসাথে কাজ করছে, তো এই কাজ করছে কি কোন কম্পিউটারে? না সুপার কম্পিউটারে। তাহলে বুঝতেই পারছো সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার হচ্ছে না একটা কম্পিউটার থাকবে কিন্তু অনেক লোক একসঙ্গে বসে কাজ করতে পারবে, সেটা কি হবে না আমাদের সুপার কম্পিউটার হবে। তাহলে এটা গেল আমাদের সাইজ অনুযায়ী। এবার দেখো বেস অন ওয়ার্ক, অ্যানালগ কম্পিউটার রয়েছে, ডিজিটাল কম্পিউটার রয়েছে, হাইব্রিড কম্পিউটার রয়েছে। অ্যানালগ কম্পিউটার কি না, যেগুলোকে ম্যানুয়ালি আমরা কি করব, কন্ট্রোল করব, সেগুলো আমাদের কি হয়ে যাবে? অ্যানালগ কম্পিউটার হয়ে যাবে। আর ডিজিটাল কম্পিউটার তো বুঝতেই পারছো, তোমাদের প্রত্যেকের হাতে এই মুহূর্তে যেটা রয়েছে, যে ডিভাইসটা রয়েছে, সেগুলো কিন্তু সব ডিজিটাল কম্পিউটারের মধ্যে পড়ে। আর হাইব্রিড কম্পিউটার কি? ওই যে বললাম সুপার কম্পিউটার, যেটাকে আমরা হাইব্রিড কম্পিউটার বলতে পারি। আর বেসড অন পারপাস, পারপাস অনুযায়ী দেখো জেনারেল পারপাস আর হচ্ছে স্পেশাল পারপাস। এখন জেনারেল পারপাস যদি দেখো, তাহলে মাইক্রো মিনির মধ্যে চলে যাচ্ছে, মাইক্রো মিনির মধ্যে চলে যাচ্ছে, ধরো ল্যাপটপ, পিসি, পার্সোনাল কম্পিউটার, এইসব চলে যাচ্ছে। আর স্পেশাল পারপাস যদি তুমি দেখো, তাহলে অবশ্যই সুপার কম্পিউটারের মধ্যে পড়ে যাবে। হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের টোটাল কম্পিউটারে কিন্তু ক্লাসিফিকেশন ছিল। তো যাই হোক, আমি এখান থেকে এই যে যেগুলো করালাম তোমরা এগুলো একটু দেখো, এর উপরে আমি তোমাদের প্র্যাকটিস সেট দিচ্ছি এবং এই নোটটাও তোমাদের পাঠিয়ে দিচ্ছি। এটা একটা বই থেকে তোলা, যতদূর মনে পড়ছে এই বইটা বোধহয় আরিয়েন্টের বই। তো আরিয়েন্টের বইয়ের থেকে আমি দিয়েছি এটা। তোমরা বই থাকলে বই থেকে দেখে নিতে পারো, অথবা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও।
আর কম্পিউটারের অ্যাপ্লিকেশন কি বলবো, তোমরা আমার থেকে অনেক ভালো জানো। আমি কম্পিউটারের অ্যাপ্লিকেশন সম্পর্কে আর বলছি না। ব্যাংকিং ক্ষেত্রে ইউজ করা হয়, এডুকেশন ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে তোমার এন্টারটেনমেন্ট, অফিস, অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস পারপাস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, সব ক্ষেত্রেই কিন্তু আমরা কি করি না, এই কম্পিউটারকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ওকে, তো এটার প্র্যাকটিস সেট আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। যদি কোনো কিছু প্রবলেম হয় তো নেক্সট ক্লাসে আমাকে জানিও। ওকে।